শুক্রবার সন্ধ্যায় একটি আশ্চর্য ঘটনা ঘটল ফেয়ারভেল শহরের একমাত্র হার্ডওয়্যারের দোকানে। মৃত অত্তরিনো রেসপেকি ফিরে এলেন দোকানের মালিক স্যাম লুমিসের কাছে। তার বিখ্যাত ব্রাজিলিয়ান ইমপ্রেশন গানটি গাইতে লাগলেন। স্যাম মুগ্ধ হয়ে তার গান শুনতে লাগল। গান বাজনা ভালোবাসে স্যাম। ক্লাসিক গানগুলো একা শুনে মজা নেই, সবাইকে নিয়ে শুনতে হয়। কিন্তু ফেয়ারভেলের নাগরিকরা ধ্রুপদ সঙ্গীতের মর্যাদা বোঝে না। জুকবক্সে পয়সা ফেলে ধুমধারাক্কা গান শোনা কিংবা টেলিভিশন খুলে তার সামনে বসে থাকাই তাদের কাছে চিত্ত বিনোদন। সুতরাং রেডিওতে অত্তরিনো না কে কি গান গাইল তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। স্যাম লুমিস তার প্রতিবেশীদের কথা ভেবে মনে মনে হাসল। অবশ্য এজন্য সে ওদের কাউকে দোষারোপ করে না, বরং ওরা তাকে নিজের মতো করে থাকতে দিচ্ছে বলে সে ওদের প্রতি কৃতজ্ঞ। সে নিজেও ওদের পছন্দ অপছন্দের ব্যাপারে কখনো নাক গলায় না, যে যারটা নিয়ে ভালোই আছে। এই সব ভাবতে ভাবতে আর গান শুনতে শুনতে স্যাম তার বড় খতিয়ান বইটি নিয়ে বসল। দোকানের পেছন দিকে ছোট্ট খুপড়ির মতো একটা ঘর, এখানেই থাকে স্যাম। থাকতে খুব অসুবিধে হয়, কিন্তু বাস্তবতাকে বাধ্য হয়ে মেনে নিয়েছে সে। রান্নাবান্নার কাজটাও এখানেই সেরে নেয় সে। কষ্টগুলোকে খুশি মনেই মেনে নিয়েছে স্যাম। জানে আর বেশি দিন তাকে এভাবে কষ্ট করতে হবে না, দিন তার শিগগিরই ফিরবে। খতিয়ান বইতে চোখ বোলাতে বোলাতে এরকমই মনে হলো স্যামের। এ মাসেই সে আরও $1000 দেনা থেকে মুক্ত হতে পারবে, আর সামনের দিনগুলোতে ব্যবসাপাতি আরও জমে উঠবে বলে আশা করছে সে। একটা কাগজে হিসেব নিকেশ করতে করতে ম্যারির কথা খুব মনে পড়ল স্যামের। মেরি তার ব্যবসার ক্রমাগত উন্নতির কথা শুনলে খুব খুশি হয়ে উঠত। ওকে নিয়ে বেচারির বড্ড চিন্তা। বেশ কিছুদিন ধরে ওর মন খারাপ। তার ইদানিংকার চিঠিতে প্রায় হতাশার সুর লক্ষ্য করেছে স্যাম। বেশ কয়েকদিন ধরে ম্যারির কোনো চিঠিও পাচ্ছে না সে। গত শুক্রবারও সে একটা চিঠি লিখেছে, কিন্তু এখনো জবাব আসেনি। হয়তো অসুস্থ হয়ে পড়েছে ও। কিন্তু ম্যারির অসুখ হলে তো ওর ছোট বোন লীলা না কি যেন নাম, সেও অন্তত একটা খবর দিত। খুব সম্ভব ম্যারি হতাশাজনিত কারণেই লিখছে না। অবশ্য সেজন্য স্যাম তাকে দোষ দেয় না, কারণ অনেক দিন ধরে যুদ্ধ করতে করতে ম্যারি ক্লান্ত। কিন্তু যুদ্ধ তো স্যামও করছে। যুদ্ধ না করে বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই। ম্যারি এটা জানে, আর জানে বলেই সে তাদের সুখের দিনের জন্য অপেক্ষা করতে রাজি হয়েছে। ম্যারির কথা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল স্যামের। ওকে দেখার জন্য বুকটা হু হু করতে উঠল। ববকে এখানকার চার্জে দিয়ে কয়েকদিনের জন্য ম্যারির কাছ থেকে ঘুরে এলে মন্দ হয় না। যাওয়ার কথা আগে থেকে জানাবে না সে, হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেবে তার প্রেমিকাকে। দীর্ঘশ্বাস ফেলল স্যাম। মাঝে মাঝে ওর মনে হয় ম্যারির সঙ্গে নিজেকে জড়িয়ে সে হয়তো ভুলই করেছে। পরস্পরকে ওরা কতটুকুই বা চেনে অথবা জানে। গত বছর ম্যারি এখানে এসেছিল দিন দুয়েকের জন্য, তারপর থেকে আর কাছাকাছি হওয়ার সৌভাগ্য হয়নি কারো। শুধু চিঠি লেখালেখিই চলছে এখন পর্যন্ত। চিঠিতে অন্য এক মেরিকে আবিষ্কার করেছে সে। অস্থির, মুডি। তার পছন্দ অপছন্দের ব্যাপারগুলো কখনো কখনো বাড়াবাড়ি মনে হয়েছে জনের। কাঁধ ঝাঁকালো স্যাম। ওর আজ হয়েছেটা কি? কি সব উল্টাপাল্টা ভাবছে। আসলে
সুরের বিষণ্ণ ছোঁয়া হঠাৎ ওকে আবেগপ্রবণ করে তুলেছে। চেয়ারটা পেছনে ঠেলে উঠে দাঁড়ালো ও। এই সময় আওয়াজটা কানে এলো স্যামের। শব্দটা আসছে সামনের দরজা দিয়ে। কে যেন দরজার হাতল ধরে টানছে। আজকের জন্য দোকান বন্ধ করে দিয়েছিল স্যাম। তবে যেই আসুক না কেন, সে অচেনা কেউ হবে, কারণ স্থানীয় লোকজনের জানা আছে স্যাম কখন তার দোকান বন্ধ করে। তাদের কিছু দরকার হলে আগে ফোন করত, তারপর আসতো। খদ্দের যেই হোক না কেন, ব্যবসা বলে কথা। তাছাড়া আগন্তুক যেভাবে দরজা ধরে টানাটানি করছে, তাতে ওটার হাতল খুলে না যায়। দ্রুত পায়ে দোকান ঘরের দিকে এগোলো স্যাম। পকেট থেকে চাবি বের করতে করতে বলল, দাঁড়ান ভাই, দাঁড়ান, খুলছি আমি দরজা। তালায় চাবি ঢুকিয়ে এক টানে সে খুলে ফেলল দরজা। চৌকাঠে দাঁড়িয়ে আছে সে। রাস্তার আলো তীর্যকভাবে পড়েছে তার উপর। ছায়ামূর্তিকে চিনতে পেরে বিস্ময়ে হা হয়ে গেল স্যাম। পা বাড়ালো সামনে। পরক্ষণে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। ম্যারি, ফিসফিস করে বলল স্যাম। চুমু খাওয়ার জন্য মুখ নামালো সে। টের পেল আলিঙ্গনাবদ্ধ শরীরটা শক্ত হয়ে উঠেছে। হাত দিয়ে তাকে ঠেলতে শুরু করলো সে, কিন্তু স্যাম আরো জোরে চেপে ধরায় দমাদম ঘুষি মারতে লাগলো সে জনের চওড়া বুকে। স্যাম অসম্ভব রকম বিস্মিত হলো এই অপ্রত্যাশিত আচরণে। আমি ম্যারি নই, হাঁপাতে হাঁপাতে বলল মেয়েটি। আমি লীলা। লীলা? স্যাম পিছিয়ে গেল 1 পা। মানে ম্যারির ছোট বোন? লীলা মাথা ঝাঁকালো। এবার স্যাম ভালো করে দেখতে লাগলো লীলাকে। মেয়েটির চুল ম্যারির মতোই বাদামি, তবে আরো হালকা। চ্যাপ্টা নাক, চওড়া চোয়ালের লীলা তার বোনের চেয়ে উচ্চতায়ও সামান্য খাটো লক্ষ্য করল সে। আর ফিগারও অনেক স্লিম। দুঃখিত, বিড়বিড় করে ক্ষমা প্রার্থনা করল স্যাম। আমি আসলে আবছা আলোতে তোমাকে চিনতে পারিনি। ঠিক আছে, বলল লীলা। ওর কণ্ঠ মেরির চেয়ে নরম আর নিচু। এসো, ভেতরে এসো। মানে, লীলা পায়ের কাছে ওর সুটকেসটার দিকে তাকিয়ে ইতস্তত করছে দেখে স্যাম বলল, ওটা আমি নিচ্ছি, তুমি ভেতরে এসো, পেছন দিকে আমার ঘর। লীলা নীরবে স্যামকে অনুসরণ করল। স্যাম তার ঘরে ঢুকে রেডিও বন্ধ করার জন্য হাত বাড়ালো। বাধা দিল লীলা। না, থাক, বলল সে। সুরটা চেনার চেষ্টা করছি। ভিলা-লোবোস, রেসপিগির ব্রাজিলিয়ান ইমপ্রেশন। ও আচ্ছা, ওটা আমাদের স্টকে নেই। স্যামের মনে পড়ল লীলা একটি রেকর্ড শপে কাজ করে। তুমি গান শুনবে নাকি কথা বলবে? ঠিক আছে, বন্ধ করেন ওটা, তাহলে ভালোভাবে কথা বলা যাবে। রেডিও বন্ধ করে লীলার সামনে দাঁড়ালো স্যাম। বসো, কোটটা খুলে আরাম করে বসো। ধন্যবাদ, আমি বেশিক্ষণ বসার জন্য আসিনি। আমাকে আবার ঘর খুঁজতে বেরোতে হবে। ঘুরতে এসেছো? শুধু আজ রাতের জন্য, কাল সকালেই চলে যাব। আমি মেরিকে খুঁজতে এসেছি। কাকে খুঁজতে এসেছো? বিস্মিত হয়ে লীলার দিকে তাকালো স্যাম। কিন্তু ও এখানে আসবে কি করতে? সেটাই তো আপনার কাছে
জানতে চাই আমি। আরে আমি তা কি করে বলবো? ম্যারি এখানে আসেনি তো। আগে এসেছিল? মানে সপ্তাহখানেক আগে? না তো, ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছে গত গ্রীষ্মে। কিন্তু কি ব্যাপার লীলা, ম্যারির কিছু কি হয়েছে? জানি না, আমি কিচ্ছু জানি না। কোলের উপর রাখা হাত দুটোর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল লীলা। ঘরের উজ্জ্বল আলোতে স্যাম লক্ষ্য করল লীলার চুল আসলে বাদামি নয়, বরং সোনালিই বলা চলে। আর ম্যারির সঙ্গে ওর চেহারায় বলতে গেলে কোনো মিলই নেই। প্লিজ, অনুনয় করল স্যাম, আমাকে সব খুলে বলো। মুখ তুলে চাইল লীলা। বাদামি চোখ দুটো স্যামের চোখে রেখে বলল, ম্যারি এখানে আসেনি আপনি ঠিক জানেন তো? অবশ্যই, বেশ কিছুদিন ধরে ওর কোনো চিঠিপত্রও পাচ্ছি না। আমি খুবই চিন্তায় পড়েছিলাম। কিন্তু তুমি এসে হঠাৎ এইসব কি বলছো লীলা? ঠিক আছে, আপনার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু ম্যারি সম্পর্কে খুব বেশি কিছু খবর বোধ হয় আপনাকে দিতে পারবো না। গভীর করে শ্বাস টানল লীলা। তারপর বলতে শুরু করলো, 1 সপ্তাহ ধরে ম্যারির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি ডালাসে গিয়েছিলাম দোকানের জন্য কিছু মালপত্র কিনতে। অফিসের কাজ শেষ করে সোমবার ভোরে বাড়ি পৌঁছে আমি, কিন্তু দেখি মেরি বাসায় নেই। প্রথমে ভেবেছি অফিসের কাজে ও হয়তো আজ একটু সকাল সকাল বেরিয়েছে, পরে আমাকে ফোন করবে। কিন্তু দুপুরে ওর ফোন এলো না দেখে চিন্তা হয় আমার। ওর অফিসে ফোন করলাম আমি। ম্যারির বস মিস্টার লরি বললেন ম্যারি নাকি সকালে অফিসেই যায়নি। শুক্রবার বিকেলে অফিস থেকে বেরোবার পর থেকে তার কোনো খোঁজ নেই। 1 মিনিট, বলল স্যাম, ব্যাপারটা ভালো করে বুঝতে দাও আমাকে। তুমি বলতে চাইছো 1 সপ্তাহ ধরে ম্যারি নিখোঁজ? হ্যাঁ। তাহলে আমাকে আগে কেন খবর দেওয়া হয়নি? রাগের চোটে উঠে দাঁড়ালো স্যাম। কর্কশ সুরে বলল, আমাকে ফোন করনি কেন তুমি? পুলিশে জানিয়েছো? স্যাম, আমি... এসবের কিছুই তুমি করনি। সারা সপ্তাহ ধরে ম্যারির জন্য এক ঠায় অপেক্ষা করেছো, তারপর আমার কাছে জানতে এসেছো ও এখানে এসেছে কি না। আশ্চর্য। আমি ভেবেছি ম্যারি বোধহয় আপনার এখানে এসেছে। আপনারা দুজনে মিলে প্ল্যান করেছেন। কিসের প্ল্যান? সেটাই তো আমি জানতে চাই। দরজার কাছ থেকে ভেসে এলো নরম একটা কণ্ঠ। চমকে তাকালো ওরা। লম্বা রোগা একটি লোক দাঁড়িয়ে আছে চৌকাঠে। তার মাথায় ছাই রঙের স্টেটসন হ্যাট, বরফের মতো শীতল। নীল এক চোখা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আপনি কে? ছোটখাটো একটা গর্জন ছাড়ল স্যাম। এখানে এলেন কি করে? সামনের দরজাটা খোলা ছিল। একটা খবর জানার জন্য আপনার কাছে এসেছিলাম, কিন্তু মিস ক্রেইন দেখি আগে ভাগে আমার প্রশ্নটা আপনাকে করে ফেলেছেন। অবশ্য তাতে কোনো অসুবিধে নেই। জবাবটা আপনি আমাদের দুজনকেই দিতে পারেন। কিসের জবাব? বিস্মিত হলো স্যাম। বলছি। লম্বা লোকটি ভেতরে ঢুকলো।
ছাই রঙা জ্যাকেটের মধ্যে হাত ঢোকালো। স্যাম ভাবল সে বুঝি পিস্তল বের করতে যাচ্ছে। আত্মরক্ষার ভঙ্গিতে তার হাত উপরে উঠে এলো, কিন্তু পকেট থেকে আগন্তুককে ওয়ালেট বের করতে দেখে শরীরের পাশে হাত দুটো আবার ঝুলে পড়ল। ওয়ালেট খুলল, ছাই রঙা জ্যাকেট, একটা আইডেন্টিটি কার্ড জনের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার নাম আরবোগাস্ট, মিল্টন আরবোগাস্ট, প্যারিটি মিউচুয়ালের লাইসেন্সপ্রাপ্ত গোয়েন্দা। বর্তমানে লরি এজেন্সির পক্ষে কাজ করছি, যেখানে আপনার গার্লফ্রেন্ড চাকরি করেন। আমি জানতে এসেছি আপনি এবং আপনার বান্ধবী মিলে $40,000 দিয়ে কি করেছেন। ছাই রঙা স্টেটসন হ্যাটটি টেবিলের উপর, জ্যাকেটটি ঝোলানো চেয়ারে। মিল্টন আরবোগাস্ট তার তৃতীয় সিগারেটটি অ্যাশট্রেতে গুজে নিয়ে চতুর্থটি ধরালো। আচ্ছা, বলল সে, আপনি তাহলে দাবি করছেন যে গত হপ্তায় ফেয়ারওয়েলের বাইরে যাননি। কিন্তু আমি খবর নেব স্যাম, মিথ্যা বললে কিন্তু ধরা পড়ে যাবেন। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেই আমি জানতে পারবো আপনি সত্য কথা বলছেন কিনা। সিগারেটে একটা টান দিয়ে আবার শুরু করল সে। কিন্তু ম্যারি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন কিনা এতে তা প্রমাণিত হয় না। রাতে আপনার দোকান বন্ধ হওয়ার পর তিনি আসতে পারেন, যেমন মিস ক্রেইন আজ এসেছেন। দীর্ঘশ্বাস ফেলল স্যাম। কিন্তু সে আসেনি। দেখুন, লীলার কাছে আপনি সবই শুনেছেন। ম্যারির কাছ থেকে অনেক দিন ধরে কোনো চিঠিপত্র পাচ্ছিলাম না। গত শুক্রবার তার কাছে আমি একটি চিঠি লিখি, আর ওই দিনই সে নিখোঁজ হয়ে যায়। ও আমার কাছে আসলে জানলে কি আর ওকে চিঠি লিখতে যেতাম? পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি ওটা করে থাকতে পারেন। খুবই বুদ্ধিমানের কাজ ওটা। আড়ষ্ট ঘাড় ঘষতে ঘষতে স্যাম বলল, অত বুদ্ধিমান আমি নই। টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। আপনার কথা শুনে মনে হয়েছে এমনকি মিস্টার লোরিও জানতেন না ওই দিন বিকেলে তিনি $40,000 পাবেন। সেক্ষেত্রে মেরিরও টাকার কথা জানার প্রশ্নই ওঠে না। তাহলে আমরা কিভাবে দুজনে মিলে টাকা মেরে দেওয়ার প্ল্যান করলাম? টাকা মেরে দেওয়ার পর তিনি আপনাকে কোথাও থেকে ফোন করে থাকতে পারেন ওই রাতেই, এবং আপনাকে তার কাছে চিঠি লেখার কথাও বলতে পারেন। এখানকার ফোন কোম্পানিতে তাহলে খোঁজ নিয়ে দেখুন। বিরক্ত হলো স্যাম। গত 1 মাসে আমার কাছে লং ডিস্টেন্সের কোনো ফোন আসেনি। মাথা দোলালো আরবোগাস্ট। তাহলে উনি হয়তো আপনাকে ফোন করেননি, কিন্তু তিনি সোজা গাড়ি চালিয়ে আপনার কাছে এসেছেন, সব কথা খুলে বলেছেন এবং পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর আপনার সঙ্গে মিলিত হওয়ার পরিকল্পনা করেছেন। ঠোঁট কামড়ালো লীলা। আমার বোন চোর নয়, তার সম্পর্কে এভাবে কথা বলার কোনো অধিকার আপনার নেই। সে সত্যি টাকা নিয়েছে কিনা এ ব্যাপারে আপনার হাতে কোনো প্রমাণ নেই। হয়তো মিস্টার লোরি নিজেই টাকাটা নিয়ে এখন ম্যারিকে দোষী করে এই আজগুবি গল্পটি তৈরি করেছেন। দুঃখিত, ক্ষমা প্রার্থনার সুরে বলল মিল্টন আরবোগাস্ট। বুঝতে পারছি আপনার খুব লেগেছে, কিন্তু আপনি মিস্টার লোরিকে এভাবে অভিযুক্ত করতে পারেন না। চোর ধরা পড়ে টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দাজে কারো সম্পর্কে নেতিবাচক উক্তি করা ঠিক নয়। তাছাড়া দেখুন, মিস ম্যারিকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। টাকাটা তার হাতে আসার পর থেকে তিনি লাপাত্তা। বাড়িতেও তিনি ওই টাকা রাখেননি।
ওটা একদম উধাও, তার গাড়িটাও উধাও, সেই সঙ্গে তিনিও। সিগারেটটা শেষ হয়ে এসেছিল, ওটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে অ্যারবোগাস্ট, সব মিলে আপনার বোনকে সন্দেহ করা যায় বই কি। চোখে জল এসে গেল লীলার। ফোঁপাতে ফোঁপাতে বলল, না যায় না। আমি যখন পুলিশে খবর দিতে যাচ্ছিলাম তখন আপনি আর মিস্টার লোরি আমাকে বারণ করেছেন। আপনি বলেছিলেন পুরো ব্যাপারটা গোপন রেখে কয়েকদিন অপেক্ষা করতে। ম্যারি নাকি এর মধ্যে মন স্থির করে টাকাটা ফেরত দেবে। আপনাকে আমি যা বলেছিলাম তার একটা কথাও আপনি বিশ্বাস করেননি, কিন্তু আমি জানি ম্যারি টাকা চুরি করেনি। কেউ হয়তো টাকার ব্যাপারটা জানতো, সেই হয়তো ওকে কিডন্যাপ করেছে। অ্যারবোগাস্ট শ্রাগ করল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল লীলার দিকে, তার কাঁধে হাত রেখে বলল, শুনুন মিস ক্রেন, আপনার বোন কিডন্যাপড হননি। তিনি বাড়ি গিয়ে জিনিসপত্র গুছিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছিলেন একা। আপনাদের বাড়িওয়ালি তাকে যেতে দেখেছে। সুতরাং যুক্তিতে আসুন। আমি যুক্তি নিয়েই কথা বলছি, কিন্তু আপনি অযৌক্তিক কথা বলছেন। আমাকে এখানে অনুসরণ পর্যন্ত করেছেন। এদিক ওদিক মাথা নাড়ল অ্যারবোগাস্ট। কিভাবে বুঝলেন আমি আপনাকে এখানে অনুসরণ করে এসেছি? তাহলে আপনি এই সময় এখানে কেন? মেরি এবং স্যামের সম্পর্কের কথা আপনার জানার কথা নয়। আমি ছাড়া এ কথা কেউ জানে না। এমনকি স্যাম লুমিস নামে কেউ একজন আছেন, তাও আপনার জানার কথা নয়। ভুল বললেন। আপনার বোনের টেবিলে যে খামটা দেখেছিলাম ওতে মিস্টার স্যামের ঠিকানা লেখা ছিল। পকেট থেকে একটা খাম বের করলো সে। আমার চিঠি! লাফিয়ে উঠল স্যাম। খামটা কেড়ে নেওয়ার জন্য হাত বাড়াতেই অ্যারবোগাস্ট ওটাকে ওর নাগালের বাইরে ঠেলে দিল। এটার আপনার কোনো প্রয়োজন নেই, বলল সে। এটার মধ্যে কোনো চিঠি ছিল না। খামটা আমি নিয়েছি কারণ মিস ম্যারির হাতের লেখা আমার চেনার দরকার ছিল। অবশ্য আমি গত বুধবার সকালে এখানে পৌঁছার পর থেকে এটাকে নিয়ে কাজ শুরু করে দিয়েছি। লীলার রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আপনি বুধবার এখানে এসেছেন? জি। সুতরাং বুঝতেই পারছেন আমি আপনার পিছু নেইনি, আপনার আগেই এখানে চলে এসেছি। আপনার বোনের বিছানার পাশে মিস্টার স্যামের একখানা ছবিও ছিল, ফলে দুইয়ে দুইয়ে 4 মিলিয়ে নিতে আমার অসুবিধা হয়নি। আমি $40,000 হাতে পেলে কি করতাম? প্রথমেই শহর ছেড়ে পালাতাম, কিন্তু কোথায় যেতাম? কানাডা, মেক্সিকো, ওয়েস্ট ইন্ডিজ? বেশি ঝুঁকি হয়ে যায়। তাছাড়া অনেক দূরে যাওয়ার মতো বিশেষ পরিকল্পনা না থাকলে খুব স্বাভাবিকভাবেই আমি আমার প্রিয়জনের কাছে চলে যেতাম। ম্যারিও তাই করেছেন, চলে এসেছেন তার প্রেমিকের কাছে। স্যাম দুম করে ঘুষি মারল টেবিলের উপর। অ্যাশট্রে থেকে সিগারেটের বাটগুলো লাফিয়ে উঠল। অনেক হয়েছে, রেগে গেল সে। তখন থেকে খালি একতরফা ভাবে অভিযোগ করে চলেছেন, অথচ প্রমাণ করতে পারেননি কিছুই। এভাবে ফালতু অভিযোগ করার অধিকার আপনার নেই। মিল্টন অ্যারবোগাস্ট আরেকটি সিগারেট ধরালো। আপনি প্রমাণ চাইছেন, তাই তো? আপনার কি ধারণা বুধবার সকাল থেকে এখানে বসে আমি ঘোড়ার ঘাস কাটছি? আপনার প্রেমিকার গাড়ির খোঁজ আমি পেয়েছি। আপনি আমার বোনের গাড়ির খোঁজ পেয়েছেন?
লাফিয়ে উঠল লীলা। জি, আমি ধারণা করেছিলাম তিনি গাড়ি বদল করবেন, তাই আমি শহরের সমস্ত ডিলারদের কাছে খোঁজ নিই। পুরানো গাড়ির ডিলাররা তখন মিস ক্রেনের গাড়ির বর্ণনা এবং লাইসেন্স নম্বরটা আমাকে দেয়। টাকা তিনি পুরোটাই পেইড করে দিয়েছিলেন। দ্বিতীয় গাড়িটা তিনি যেখান থেকে চেঞ্জ করেছেন সেই জায়গাটাও আমি আবিষ্কার করলাম। তিনি তুলসা থেকে গত শনিবার হাইওয়ে ধরে এসেছিলেন এবং এদিকেই আসছিলেন। 16 ঘন্টা টানা গাড়ি চালিয়েছেন, দুবার গাড়ি পাল্টেছেন। পথে যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে মিস ক্রেনের শনিবার রাতে এখানে পৌঁছে যাওয়ার কথা। হয়তোবা, বলল স্যাম। কিন্তু সে আসেনি। দেখুন, আপনি প্রমাণ চাইলে আমি দিতে পারি। গত শনিবার রাতে আমি লিজিয়ন হলে ছিলাম, তাস খেলছিলাম। অনেকেই এ ব্যাপারে সাক্ষী দেবে। রোববার সকালে আমি চার্চে যাই, বিকালে ডিনার করি। হাত তুলে বাধা দিল অ্যারবোগাস্ট। আপনার ব্যাপারে আমি খোঁজখবর আগেই নিয়েছি। তাহলে দেখা যাচ্ছে আপনার সঙ্গে সত্যিই মিস ক্রেনের সাক্ষাৎ হয়নি। তবে নিশ্চয়ই কিছু একটা গোলমেলে ব্যাপার ঘটেছে। আমাকে আবার নতুন করে কাজ শুরু করতে হবে। পুলিশে জানালে কেমন হয়? জানতে চাইল লীলা। আমার মনে হয় আপনার পুলিশে খবর দেওয়াই উচিত। যদি সত্যিই কোনো দুর্ঘটনা ঘটে থাকে। জিভ দিয়ে শুকনো ঠোঁট চাটল সে। তাহলে তো তুলসা থেকে শুরু করে এখানকার সমস্ত হাসপাতালে একা আপনার পক্ষে খবর নেওয়া সম্ভব হবে না। কে জানে ম্যারি এখন কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে। বলতে বলতে গলা ধরে এলো লীলার। স্যাম লীলার কাঁধে চাপ দিয়ে বলল, অলুক্ষণে কথা বলো না তো। ওরকম কিছু হলে তুমি খবর পেয়ে যেতে। মেরি ঠিকই আছে। লীলার কাঁধের ওপর দিয়ে সে আরবোগাস্টের দিকে তাকালো। আপনি তো একা একা সমস্ত কাজ করতে পারবেন না। পুলিশে খবর দিচ্ছেন না কেন? ম্যারি নিখোঁজ হয়েছে। পুলিশের কাছে এভাবে রিপোর্ট করলে ওরা হয়তো ওকে খুঁজে বের করতে পারবে। অ্যারবোগাস্ট তার স্ট্যাটসন হ্যাটটি তুলে নিল। পুলিশে ছুলে 18 ঘা, জানেনই তো। আমরা চাইছি যতদূর সম্ভব গোপনে কেসটার সুরাহা করতে। কোম্পানির গুডউইল রক্ষা করাই আমাদের উদ্দেশ্য। তাহলে মিস মেরিরও লোক জানাজানির ভয় থাকবে না। অবশ্য যদি আমরা তার এবং টাকাগুলোর সন্ধান পাই তাহলে। কিন্তু আপনার মতো কথা ম্যারি যদি এতদূর এসেই থাকে তাহলে আমার সঙ্গে দেখা করল না কেন? আপনার মতো আমিও এই প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি আর 24টা ঘন্টা অপেক্ষা করতে পারবেন? জিজ্ঞেস করল অ্যারবোগাস্ট। কেন? নতুন কোনো পরিকল্পনা এসেছে নাকি মাথায়? আরও চেক করব। তবে তুলসাতে আর যাব না। হাইওয়ে রেস্টুরেন্ট, ফিলিং স্টেশন, কার ডিলার, মোটেল ইত্যাদি জায়গাগুলোয় ভালো মতো খোঁজ নেব। হয়তো মিস ক্রেনকে কেউ দেখে থাকতেও পারে। কারণ আমার এখনো বিশ্বাস তিনি অবশ্যই এদিকে এসেছেন। হয়তো এখানে পৌঁছার পর তিনি মন পরিবর্তন করে অন্য কোথাও চলে এসেছেন। কিন্তু আমি নিশ্চিত হতে চাই। কিন্তু যদি 24 ঘন্টার মধ্যে কোনো খবর না পান তাহলে পুলিশের কাছে গিয়ে নিখোঁজ রিপোর্ট করব। ঠিক আছে?
স্যাম লীলার দিকে ফিরল। তোমার কি মত? জানি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। আপনি যা ভালো মনে করেন তাই করুন। অ্যারবোগাস্টের দিকে তাকালে মাথা ঝাঁকালো স্যাম। ঠিক আছে, তবে তাই হোক। তবে আপনাকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, কালকের মধ্যেও যদি ম্যারির কোনো খোঁজ না পান এবং পুলিশে খবর না দেন, তাহলে আমি কিন্তু নিজে যাব পুলিশের কাছে। জ্যাকেটটি তুলে নিল অ্যারবোগাস্ট। হোটেলে বোধহয় আমি রুম পেয়ে যাব। কি বলেন? কিন্তু মিস লীলা, আপনি কি করবেন? লীলা স্যামের দিকে তাকালো। আমি ওর ব্যবস্থা করব, বলল স্যাম। কাল কিন্তু এখানে আমরা আপনার জন্য অপেক্ষা করব, মনে রাখবেন। এই প্রথম হাসল মিল্টন অ্যারবোগাস্ট। তা আমি জানি, বলল সে। আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আমার কর্তব্য তো আমাকে করতেই হবে। লীলার উদ্দেশ্যে নোট করল সে। আমরা আপনার বোনের খোঁজ পেয়ে যাব, কিছু ভাববেন না। বেরিয়ে গেল সে। সামনের দরজা বন্ধ হওয়ার আগেই লীলা স্যামের কাঁধে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করল। স্যাম, কাঁদতে কাঁদতে বলল সে, আমার খুব ভয় করছে। ম্যারির যদি সত্যি কিছু হয়ে যায়। আরে বোকা মেয়ে, কাঁদে না। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল স্যাম। আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ লীলা সরে গেল স্যামের কাছ থেকে। তার অশ্রু সজল চোখ বিস্ফোরিত হয়ে উঠল। নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনাকে আমি বিশ্বাস করব কেন স্যাম? আপনি তো অ্যারবোগাস্টের কাছে মিথ্যা কথাও বলতে পারেন। শপথ করে বলুন, মেরি সত্যিই এখানে আসেনি। আপনি টাকার ব্যাপারে কিছুই জানেন না? মাথা নাড়ল স্যাম। আমি শপথ করেই বলছি লীলা, টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। দেয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো লীলা। আপনি হয়তো সত্যি কথাই বলছেন। ম্যারি তো আমাদের যে কারো সঙ্গে দেখা করতে পারত, তাই না? কিন্তু সে তা করেনি। আমি আপনাকে বিশ্বাস করছি স্যাম, কিন্তু এটা ভাবতেও কষ্ট হয় যে নিজের বোন এমন। এসব কথা বাদ দাও তো, বাধা দিল ওকে স্যাম। তোমার এখন কিছু খাওয়া দরকার, তারপর লম্বা ঘুম দেবে। দেখবে কাল সব কিছু আবার ঠিক হয়ে গেছে। আপনার তাই মনে হয় স্যাম? হ্যাঁ, মনে হয়। জীবনে এই প্রথম কোনো মেয়েকে মিথ্যা আশ্বাস দিল সে।